আমি একটু রেকর্ডটা অন করলাম। আচ্ছা, আর স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্যার আরেকটা বিষয় স্যার মানে বলেন। টেক্সচার বা ড্রেস এগুলো কি মাস্ক লাগবে স্যার না হলে কি? না, টেক্সচার যদি ঝামেলা মনে করেন আপাতত টেক্সচার না হলেও চলবে। এটা একটা একটা মানে সিম্পল কালার দিয়েও আপনারা দেখাতে পারবেন, কারণ এটা তো মেনলি তো হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেশন। তা আমি চাচ্ছি যে আপনারা অ্যানিমেশনের যে পাইপলাইনটা আমি বলছি, এই পাইপলাইনটা আপনারা ঠিকঠাক মতো করতে পারছেন কিনা এটাই আমার দেখার বিষয়। 3D স্টুডিও ম্যাক্সের যে পাওয়ারফুল একটা টুলস আছে ক্যারেক্টার স্টুডিও, এই ক্যারেক্টার স্টুডিও ব্যবহার করে মোশন ক্যাপচার ফাইলগুলা মাল্টিপল ফাইল আপনারা জয়েন করা শিখবেন, জয়েন করে একটা স্টোরি বিল্ড আপ করা, এটা একটা বিষয়। করার পরে সেই ক্যারেক্টারটাকে বেক করা, অ্যানিমেশনটা বেক করা শিখবেন। বেক করার পরে এটাকে আপনারা থার্ড অন্য আরেকটা মানে সেকেন্ড অন্য আরেকটা সফটওয়্যার এটাকে নিয়ে যাবেন। হইতে পারে সেটা মায়া অথবা আনরিয়াল ইঞ্জিন অথবা রিয়াল ফ্লো। রিয়াল ফ্লোতেও নেওয়া লাগতে পারে, রিয়াল ফ্লোতে আপনারা ফিউচারে নেবেন, কারণ এটা লাগবে। রিয়াল ফ্লোতে অনেক ভিজুয়াল ইফেক্টের কাজ করার জন্য যে একটা ক্যারেক্টার দৌড়াতে দৌড়াতে হঠাৎ পানি হয়ে গলে পড়ে গেল, এই যে ইফেক্টগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু রিয়াল ফ্লোতে তখন কিন্তু এই কাজটা করতে হবে। এই যে এখানে আপনারা যেটা শিখছেন এটা কিন্তু যখন আপনারা সিমুলেশন অ্যান্ড মডেলিং কোর্সটা করবেন তখন ওই সিমুলেশন অ্যান্ড মডেলিং কোর্সে আপনাদের এটা কিন্তু লাগবে, আবার সেখানে লাগবে। তো সেই জন্য আমি এটা এখানে এই পাইপলাইনটা দেখাতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমার ক্যারেক্টারের দেখতে সুন্দর হইলো কি না, এটার টেক্সচার কি দিলাম, এগুলো অতটা জরুরি না। জরুরি যেটা হচ্ছে আমার অ্যানিমেশনটা ঠিকঠাক হইলো কি না। এই যে আমি এখানে আপনাদের এরকম একটা ক্যারেক্টারই বোধহয় দেখেছিলাম, দেখেন এই যে এই ক্যারেক্টারটা ছিল, রাইট? এটা তো আমি দেখাইছি আপনাদের, তাই না? খুব বেশি কিন্তু সমস্যা নাই, অল্প কিছু সমস্যা যাও ছিল এগুলো আমি ফিক্স আপ করছি। এখন আপনারা যেটা করছেন ওইটাতে কি এই টাইপের এতটুকু পারফেকশন আসে নাই, নাকি ঝামেলা হয়? স্যার হচ্ছে কি মুখ পেকে যায়, এছাড়া মানে মোটামুটি পারফেকশন আছে। আচ্ছা, ওকে, ফাইন। মুখ যে বাঁকা হয় এটা একটা সলিউশন আছে। মুখের যে ভার্টেক্সগুলো আছে এই ভার্টেক্সগুলোকে ফিক্স করে দিতে হবে, এটা আমি দেখাই দিচ্ছি। এটা আমি আরেকবার আপনাদের এই জিনিসটা জয়েন করে আমি দেখাই দিব যে এখানে যখন আপনারা কাজটা করছেন, এই কাজ করার সময় যে ইনভেলাপ আছে না, ইনভেলাপ এই যে ভার্টেক্স মোডে যখন গেছেন, এই ভার্টেক্সের মধ্যে দেখেন কিছু টাইপ আছে। ডিফর্মেবল, এই যে এটা কি ডিফর্মেবল ভার্টেক্স, এটা কি রিজিড ভার্টেক্স, এটা হচ্ছে রুট ভার্টেক্স, তাই না? তো আপনার এটা যেটা করতে হবে যে আপনার এগুলোকে রিজিড ভার্টেক্স মানে এই যে ফেসের ভার্টেক্সগুলোকে এটা যেন ডিফর্ম না হয়, এগুলোকে এমনভাবে সিলেক্ট করতে হবে। দেখেন এটা এখন কি আছে, ডিফর্মেবল হচ্ছে, রাইট? এইটাকে সিলেক্ট করে অ্যাসাইন টু লিঙ্ক, দেন এখান থেকে যদি আমরা উপযুক্ত মানে ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্স দিতে পারি তাহলে এটা সমস্যা করবে না। তো যাই হোক, আমি এটা আবার একটু দেখাই দিব, তাহলে পরে এই প্রবলেমটা হবে না। এখানে দেখেন, এখানে ওরকম কিন্তু মুখটাই হচ্ছে না, হ্যাঁ, সামান্য কিছু মুভমেন্টে ঝামেলা আছে, আমি ওইটাই করি নেই, এছাড়া আর তেমন কোনো সমস্যা নেই। আর আমি এখানে দেখেন অনেক জটিল ধরনের মুভমেন্টগুলো নিচ্ছি, যাতে যেখানে বডিটা বেশি মাত্রায় স্ট্রেস হয়, যত বেশি স্ট্রেস হবে যেখানে যদি কোনো জায়গায় সমস্যা থাকে যেন সমস্যাটা বের হয়। তো যাই হোক, এটা প্রথম কাজ করলে এই প্রবলেমগুলো অ্যারাইজ করতে পারে। তো আমি এটা একটা ক্যারেক্টার নিয়ে আমি এই জিনিসটা দেখাচ্ছি। আমি এই ক্যারেক্টারটা এটা কিন্তু ওই যে ফ্রি 3D থেকে আমি ডাউনলোড করছি। আপনারা একটা ক্যারেক্টার তৈরি করে নিতে পারেন। আমার যে টিউটোরিয়াল আছে ওইখানে আমি কিন্তু একটা বক্স থেকে একটা ক্যারেক্টার কীভাবে বিল্ড আপ করবেন ওইটা টিউটোরিয়ালও দেওয়া ছিল। আমি জানি না আপনারা দেখছেন কিনা, আপনারা এটা দেখলে পরেও কিন্তু সমস্যা হইত না। ওইটা কি আপনারা পাইছেন খুঁজে, নাকি লিঙ্ক দিতে হবে? আমি বার করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওইটা সবাইকে শেয়ার করে দিয়ে দেন, যদি কেউ চায় একটা বক্স দিয়ে ক্যারেক্টার বানিয়েও দিতে পারে। আর যদি মনে করেন যে না ঠিক আছে আমরা ফ্রি 3D থেকে এই যে ক্যারেক্টারটা এটা দিয়েও যদি কেউ কাজ করতে চান তাও করতে পারেন, বুঝছেন? হ্যাঁ, এটা নাহলে আমি দিয়ে দিবনি, এটার মধ্যেও যদি করেন তাহলে হয়তো অনেকের সুবিধা হবে। আচ্ছা, তো এটা তো আমাদের কেবল শুরু, আমরা তো একটা কোর্সের মধ্যে দিয়ে পুরো জিনিসটা শিখে ফেলতে পারবো না, তাই না? তো এটা আমরা বেসিকটা শিখতেছি। তো আপনারা ধাপগুলো একটু আরেকবার খুব মনোযোগ দিয়ে দেখেন যে কোনো স্টেপে ভুল হলো কিনা, আমরা কোথায় ভুলগুলো করি। যেমন এই ক্যারেক্টারটা যখন আমি যে কোনো ক্যারেক্টার আপনি যদি নেন ওইটাকে এরকম টি পুজে নেবেন, বুঝছেন? এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। হ্যাঁ, ক্যারেক্টারটা টি পুজে থাকতে হবে, হাতগুলো যদি একটু নিচের দিকে থাকে তাহলেও করা যায়, বাট আমরা ওভাবে যাব না, বোঝা গেছে? ক্যারেক্টারটা আমরা টি পুজে নিব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ক্যারেক্টারটাকে আমরা একদম ওর যে মানে পিভট পয়েন্ট, এই পিভট পয়েন্টটা এগুলো হচ্ছে কিন্তু কিছু ওই যে হ্যাক্স বা যাই বলেন, এই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। পিভট পয়েন্টটা একদম এই পা বরাবর রাখবেন। এটা যদি আপনি এরকম ধরেন মাঝে বা অন্য কোথাও থাকে তাহলে সেটা আপনার জন্য একটু কঠিন হইতে পারে। এটা প্রথমে এই যে এখানে হায়ারার্কিতে যে এফেক্ট পিভট অনলি, দেন সেন্টার টু অবজেক্ট করে নেবেন, তারপরে এফেক্ট পিভট এটাকে টেনে একদম এই যে পায়ের পাতা মানে জুতা বরাবর নিয়ে আসবেন, ঠিক আছে? পিভট পয়েন্ট এখানে থাকবে, দেন তার মানে এটা যদি মাঝে থাকে তারপরে এটার অবস্থানটা এই যে এখানে 0 0-তে সেট করে দিবেন, ঠিক আছে?
অথবা এখানে রাইট বাটন ক্লিক করে এই ভ্যালুগুলো 0 করবেন। ওকে, আচ্ছা, তো এটা একটা বিষয়। এটা করার পরে দেখেন কি কি করবেন, আমি একদম ভেঙে সব বলছি। এইবার করবেন কি, এই ক্যারেক্টারটাকে যেমন এটা আছে, এটা তো এখন কি অবস্থায় আছে, এটা শেডেড অবস্থায় আছে, বাট আমরা যদি এটার ভিতরে কোনো একটা বাইপেড সেট করি যেন আমরা বাইপেডটা দেখতে পারি, সেই জন্য করবো কি, আমরা অল্টার এক্স দিয়ে এটাকে আমি এক্স রে মোডে নিয়ে যাব। অল্টার এক্স, বুঝতে পারছেন? না বুঝলে বললেন অল্টার এক্স। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমি কি বললাম, এই যে অল্টার এক্স, এই যে অল্টার এক্স এখানে দেখতেছেন, অল্টার এক্স দিয়ে এটাকে আমরা এক্স রে মোডে নিয়ে যাব। এখন এটা এক্স রে মোডে আছে। এক্স রে মোডে নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা ফ্রিজ করব, মানে এক্স রে মোডে নেওয়ার পরে ফ্রিজ করলাম। এখন এটা দেখতে হবে যে এটা যে ফ্রিজ করলাম, এটা ফ্রিজ করলে পরে এভাবে যদি আমরা ফ্রিজ করি তাহলে কি এটার ভিতরে কিছু থাকলে আমরা দেখি কিনা। হ্যাঁ, যেহেতু এটা এক্স রে মোডে আছে, এটা ভিতরে দেখা যাবে কিনা। দেখেন এক্স রে মোডে থাকার পরেও আমরা যদি এভাবে এটার ভিতরে থাকলে আমরা দেখব কি, আমরা কিন্তু এমনি দেখতে পাচ্ছি না, তাই না? আচ্ছা, এই যে দেখছেন, এটা কিন্তু একটা ঝামেলা। তাইলে কি করব, হ্যাঁ, এই যে এগুলো একদম ছোটোখাটো জিনিস বাট গুরুত্বপূর্ণ, এটাকে আমরা আনফ্রিজ করছি। আনফ্রিজ করে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাওয়ার পর এখানে দেখেন এই যে শো ফ্রোজেন ইন গ্রে, এটাকে আমরা আনচেক করে দিব। এটা আনচেক করে দিয়ে দেন এটাকে আমরা এটা তো এখন এই যে অল্টার এক্স রে মোডে আছে, এক্স রে মোডে এবার এটাকে আমরা আবার ফ্রিজ করে দিব। এটা ফ্রিজ সিলেকশন, এটা এখন ফ্রিজ হয়ে গেল, এখন ঠিক আছে। ওকে, এইবার আমরা করব কি, ফ্রিজ করার পর এর ভেতরে আমরা ওই বাইপ্যাকটা সেট করব। তো এটা যেহেতু আমরা করছি এই অবস্থায়, অবশ্যই আপনারা এটাকে সেভ অ্যাজ করবেন। হ্যাঁ, এটা সেভ অ্যাজ করে একটা ক্যারেক্টার, যে কোনো অ্যাকশন ক্যারেক্টার, এটা একটা নাম দিয়ে সেভ অ্যাজ করলাম। এবার আমরা এখানে যাব এই যে সিস্টেমে, দেন বাইপ্যাড, এটা ফ্রন্টে, অন্য কোনো ভিউপোর্টে না, ফ্রন্টে খেয়াল করেন। ফ্রন্টে আমরা কি করব, ঠিক এই যে মাঝে এই জায়গা থেকে পায়ের কাছের থেকে এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে উঠাবো। কোন পর্যন্ত, আমাদের এই যে শোল্ডার যে জয়েন্টটা, এটা আমরা ঠিক হাতের জয়েন্ট বরাবর নিয়ে আমরা ছেড়ে দিব। এটা পুরো মাথা পর্যন্ত নেবেন না, এই পর্যন্ত নিয়ে ছেড়ে দিবেন, বুঝছেন? আচ্ছা, এটুকু ছেড়ে দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে এটার ক্রিয়েশন থেকে বের হয়ে আসেন। বের হওয়ার পর এখন আমরা যেটা করব, দেখেন আমাদের শুধু এটাই সিলেক্ট হবে। এটার মধ্যে কিন্তু এটাকে মুভ করার জন্য কি করতে হবে, মুভ করার জন্য বিপ 001 ওইটা আমাদের সিলেক্ট করতে হবে। অন্য দুনিয়ার অন্য কোনো কিছু ধরে টানাটানি করে কিন্তু লাভ নাই, বডি মুভ করবে না। তো বিপ 001, এটা বিপ 001 পেলভিস। বাট আমরা কি করবো, এই যে ভিতরে যে ছোট্ট একটা ডায়মন্ড শেপ দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন, বিপ 001। এবার এটাকে কিন্তু আপনি চাইলে মুভ করতে পারবেন, ঠিক আছে? তো আমরা তো এইভাবে মুভ করবো না, এটার এই ভ্যালুটা এক্স ভ্যালু আমরা 0 করব, যেন একদম এটা ঠিক মাঝে থাকে। আর আমাদের লেফট ভিউ পোর্টে একটু দেখতে হবে যে এটার অবস্থানটা সঠিক আছে কিনা। এটাকে আমরা একটু এই লেফট ভিউ পোর্টে দেখেন এটাকে মাঝামাঝি রাখলাম, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বোনসগুলোকে একদম ঠিক মাঝামাঝি আমরা রাখবো। এ হচ্ছে ফ্রন্ট আর লেফটের যে কাজ, এই কাজটা আমরা এভাবে করব। এটা করার পরে এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে ফ্রন্ট ভিউ পোর্টে যাব। ফ্রন্ট ভিউ পোর্টে যাওয়ার পর তার আগে একটা জিনিস দেখে নেন যে এখানে কিন্তু তার যে হাতের অবস্থা দেখেন, আঙ্গুল কিন্তু নাই। তো আমরা এটা মোশনে যাব, মোশনে যে এখানে একটা কাজ করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে কোনো ধরনের পরিবর্তন করার আগে আমাদের এটাকে ফিগার মোডে নিতে হবে। দেখেন ফিগার মোডে যাওয়ার পরে ওই ক্যারেক্টারটা কিন্তু একটু নড়ে গেল, তাই না? তার মানে দেখেন এটা ফিগার মোডে। আপনি যত পরিবর্তন যাই করেন না কেন, যদি ফিগার মোডে না থাকেন সে কিন্তু আবার আগের অবস্থায় চলে যাবে। ফিগার মোডে যাওয়ার পরে এটা ফিগার মোডে আমাদের অন করে নিতে হবে। এই যেটা হচ্ছে ফিগার মোড। ফিগার মোড অন করার পরে আমরা এটাকে এখন এই ক্যারেক্টারটাকে আমরা কিন্তু এডিট করতে পারবো বা মডিফাই করতে পারবো। লেফটে আমরা যেমনটা করছিলাম যে লেফটে এটাকে একটু মাঝামাঝি নিয়ে আসছিলাম, এই যে পজিশনগুলো আমরা ঠিকঠাক করছি এভাবে। ওকে, ফাইন। এবার এটা আঙুলের যে কাজটা, এখানে দেখেন এটা আঙুল নাই, আমরা এটা এখন ঠিক করব। এটা কিভাবে, এটা তো অলরেডি ফিগার মোডে আছে। আপনি দেখেন যে ওর স্ট্রাকচারটা কই আছে, স্ট্রাকচার এই যে এখানে হচ্ছে স্ট্রাকচারের বডি টাইপ হচ্ছে স্কেলিটন। তো স্কেলিটনের মধ্যে যে আমরা এখানে তার ফিঙ্গার দিব পাঁচটা ফিঙ্গার, অ্যান্ড ফিঙ্গার জয়েন্ট দিব 3টা। ফিঙ্গার জয়েন্ট আমরা 3টা দিলাম, এটা 5টা দিলাম। ওকে, তা হাতটা হয়ে গেল। হাত হওয়ার পরে এখন হ্যাঁ স্যার, আমার হচ্ছে স্ট্রাকচারের এই মানে অপশনগুলো আসে না। শোনেন, এটা অবশ্যই আসবে। আপনি কি এই বাইপ্যাড ফিগার মোডে গেছেন? জি স্যার। ফিগার মোড অন করে যদি, আচ্ছা আমি তাহলে আপনার স্ক্রিনটা পরে শেয়ার দেন, আমি আগে এটা দেখাই, দেখানোর পরে আপনার স্ক্রিনটা শেয়ার দিন, আমি দেখব নি। আচ্ছা, এটা অবশ্যই হবে, না হওয়ার কোনো কারণ নেই। দেখেন এবার এখানে যাওয়ার পরে এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রথমত যে এই যে এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যদি
এই যে শোল্ডার জয়েন্ট এটা সঠিক জায়গায় না থাকে, তাহলে এটা হাতটা যখন ভাঁজ হবে হাত এই বডির মধ্যে ঢুকে যাবে, বুঝছেন, যদি এটাকে আমরা ঠিকঠাক না করি। আচ্ছা, তো এইখানে কিছু বিষয়, যেমন ধরেন এটা সিলেক্ট করার পর এই যে কলার বোন, আমরা যখন কলার বোনটা সিলেক্ট করব, ক্ল্যাভিকল, এটাকে ক্ল্যাভিকল বলে এখানে বিপ 00 যে ক্ল্যাভিকল, এটা সিলেক্ট করার পর এটাতে আমরা স্কেল করি, রোটেট করি বা মুভ করি, যাই করি না কেন, এগুলো সবই লোকাল কোঅর্ডিনেট সিস্টেমে রাখতে হবে। এগুলো কিন্তু খুবই বেসিক ফান্ডামেন্টাল কথাবার্তা, যে লোকাল এবং ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, আপনারা নিশ্চয়ই এটা পার্থক্যটা জানেন। এটাকে আমাদের লোকাল কোঅর্ডিনেট সিস্টেমে রাখতে হবে। সো এটা বাই ডিফল্ট এটা ভিউ এখানে আছে। সো এই যে মুভ, এটাকে আমরা সবই লোকাল করে দেবো, লোকাল বাস আর কি, মনে রেখেন। স্কেলটাও আমরা এটা লোকাল করবো, ভিউ আছে, ভিউ না লোকাল, কারণ ভিউ থাকলে এটা উল্টাপাল্টা হবে, একদিকে টানবেন আরেকদিকে বড় হবে। এরকম প্রবলেমে কেউ পড়ছেন, স্কেল করতে গেছেন, এক এক্সিস ধরে টান দিচ্ছেন, আরেকদিকে বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা লোকাল না করার জন্য হয়েছে, বুঝছেন। লোকাল করলে পরে এই প্রবলেমটা হবে না। এই জন্য আমি যে স্কেলটা লোকাল করে নিলাম, লোকাল করার পরে এবার দেখেন আমি যেদিকে টানবো এটা সেদিকেই বড় হবে। আমি এই যে এক্সের দিকে টানছি তো এক্সের দিকে বড় হবে, আদারওয়াইজ আমি এক্সের দিকে টানবো এটা উপর দিকে বড় হবে, যদি আপনি এটাকে লোকাল করে না নেন। আচ্ছা, তো এই যে লোকাল করার পরে এখন দেখেন আমরা এই শোল্ডার জয়েন্টটাকে মোটামুটি এরকম একটা জায়গা রাখছি। হ্যাঁ, এই জায়গাটা রাখার পরে এখানে রাখলাম, ওকে ফাইন। এবার এটাকে আমি একটু রোটেট করব, রোটেট করে এই হাত বরাবর নিয়ে আসবো। সো এই যে রোটেট টুলটা নিব, এবং রোটেটটাও কিন্তু আমাকে এখানে লোকাল করে নিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। যে এইগুলো হচ্ছে ট্রিক্স, বুঝছেন, এইসব কারণে অনেকে জিনিসগুলো করতে পারে না। আচ্ছা, এটা এখানে আমি অবশ্য টিউটোরিয়ালের মধ্যে চেষ্টা করি এগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য, আমি জানি না আপনারা এটা পাইছেন কিনা। এই যে এবার আপনি একটু পার্সপেক্টিভ ভিউতে যে দেখেন, এটাকে হাতটাকে এমনভাবে প্লেস করবেন যেন এটা আমাদের ওই হাতের ভিতরে সেট হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমরা এইভাবে এর মধ্যে সেট করছি। ফাইন, এইভাবে সেট করার পরে এখন দেখেন যে এই যে কোনোর অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ, যে এই জায়গাটা ভাঁজ হবে, এটা হচ্ছে আমাদের এলবো। সো এটা স্কেল করে এমন করতে হবে যেন এলবোর অবস্থানটা সঠিক থাকে। প্রয়োজনে টপ ভিউ বোর্ডে যে আমরা এলবোর অবস্থানটা নিশ্চিত হবো যে এলবোটা কিন্তু এই পজিশন বরাবর। সো আমি এটাকে স্কেল করে একদম এই যে এলবোটাকে এই পজিশন বরাবর নিয়ে আসলাম। এলবোটা নিয়ে আসার ফলে দেখেন আমার যে কবজির অবস্থানটা এখানে ঠিক আছে, কবজিটা এখান থেকে শুরু, এটা সামান্য একটু আপনি বড় করতে পারেন, এটা না করলেও প্রবলেম নেই। এটাকে আমরা কবজির অবস্থানটা এরকম জায়গায় রাখলাম, অ্যান্ড দেন এটাকে আমরা একটু রোটেট করব, হালকা একটু রোটেট করলাম। রোটেট করার পরে এবার এই যে হাতের যে আমাদের তালু, এই তালুটাকে এইটা হাতে এইটাকে একটু আমরা স্কেল করবো এই সাইডে, আর এদিকে স্কেল করতে হবে যেন আঙুলগুলা তার যে শুরু, মানে আঙুলগুলার প্রত্যেকটা আঙুলের যে রুটটা যেন জায়গা মতো থাকে। এই যে এই পজিশনে আমরা প্লেস করলাম। ওকে, এবার এগেন আমরা পার্সপেক্টিভ ভিউতে যাচ্ছি। পার্সপেক্টিভ ভিউতে যে এটা এখানে যে কাজটা করতে হবে, ডব্লিউ এখান থেকে দেখেন এটাকে আমরা একটু আবার রোটেট করে এই যে এই পজিশনে রাখলাম। রাখার পরে এখন দেখেন আমাদের এই যে এই বুড়ো আঙ্গুলটা থাম কোথায় আছে, এটাকে সঠিক পজিশনে নিতে হবে। তো সঠিক পজিশনে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আপনার পার্সপেক্টিভ ভিউ ছাড়া অন্য কোনো ভিউতে এই কাজটা আপনি করতে পারবেন না। এটাকে টেনে এই জায়গায় আনতে হবে, অ্যান্ড দেন এগুলো হচ্ছে ওই যে আপনার যে 3D Studio Max বা মায়া যে কোনো 3D সফটওয়্যারে আপনার স্কিল কী পরিমাণ সেইটা কিন্তু এখন এখানে বোঝা যাবে, এখানে কাজে লাগাইতে হবে, বুঝছেন। নাহলে তো আপনি একদিকে টানবেন এটা চলে যাবে আরেক দিকে, বা আপনি এই 3D ভিউর এই পার্সপেক্টিভই ঠিক মতো বুঝতে পারবেন না। তো এগুলোই প্র্যাকটিসগুলো রাখতে হবে। আচ্ছা, এখানে আমরা প্রেস করছি এই যে হাতটাকে এরকম জায়গায়, দেন এটা এবার একটু স্কেল করতে হবে আমাদের হাতের আঙুল। দেখেন এখানে এটা যদি আমরা সঠিকভাবে, যত সঠিকভাবে আমরা প্রেস করব তত কিন্তু আমাদের ওই যে ভেঙে যাওয়া, বের হয়ে যাওয়া একদিকে, এই কাজগুলো কিন্তু হবে না। হ্যাঁ, সো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বুঝতে পারছেন। এটাকে আমাদের স্কেল করতে হবে। তো প্রথমে আমি আমার লেংথটাকে স্কেল করে সোজা করি, এটা লেংথ, এটা এই এক্সিস বরাবর টানলাম, দেন এটাকে টেনে এমন করবেন যে এই দিকে যেন মোটামুটি কভার করে। এবার আবার রোটেট, হ্যাঁ, এটা খুব ধৈর্য ধরে সঠিকভাবে কাজটা করতে হবে। এই আর একটু পরপর সেভ করবেন, নাহলে যে কোনো সময় ক্র্যাশ করলে বা কিছু হইলে আবার একটা আফসোসের মধ্যে পড়বেন যে কি হইল না। আচ্ছা, এই তো তারপরে দেখেন এটাকে আমরা একটু এদিকে প্লেস করছি, দেন এই হ্যাঁ, এই যে আঙুলের অবস্থানটা দেখেন, বৃদ্ধাঙ্গুলিটা সেট করাটা কিন্তু একটা চ্যালেঞ্জ। এটা যেইভাবে সেট করতে হচ্ছে, এটাকে এভাবে সেট করার পর আমরা এখন এটাকে একটু স্কেল করে যতটা সম্ভব এই যে মেশের সাথে একটু কাছাকাছি রাখার চেষ্টা করব। এদিকে স্কেল করলাম, এটাকে এদিকে স্কেল করছি, এটাকে এদিকে স্কেল করছি। এখন অন্য ডিরেকশনেও করতে হবে, এই যে এই ডিরেকশনে একটু স্কেল করতে হবে, এটা এটা এবং তারপরে আমরা এদিকে একটু স্কেল করব। ওকে, তো দেখেন এইদিকে এইভাবে আমরা স্কেল করলাম, এটা সামান্য একটু চাইলে বাইরের দিকে রাখতে পারি। এই তো এটা আমাদের বুড়ো আঙ্গুলটা মোটামুটি যেমন হয়েছে এটা চলবে,
এটা সেট হয়ে গেছে। এখন অন্য আঙুলগুলোর দিকে নজর দিতে হবে। প্রথমে আসেন ইন্ডেক্স ফিঙ্গার, দিস আর ইন্ডেক্স ফিঙ্গারটাকে এদিকে একটু সরিয়ে নিয়ে আসি আমরা, এই আঙুল বরাবর নিয়ে আসলাম। আনার পরে দেখেন এটা একটু নিচের দিকে হয়ে আছে, বাট আমাদের এটাকে ঠিক পজিশন মতো রাখতে হবে। সো রোটেট, এটা একটু রোটেট করছি, এই পজিশনটা রোটেট করছি, এই আঙুলটাও রোটেট হবে, ওইটার সাথে মিলিয়ে রাখতে হবে। কিন্তু দেখেন এদিকে ঘুরে গেছে, সো এটাকে আবার এদিকে রোটেট করে এই পজিশনে রাখছি, ঠিক আছে। দেন এইটা এবার এটা আঙুলটা কিন্তু আমাদের ঠিক এটা মাঝ বরাবর আছে। হ্যাঁ, এখন এটাকে আবার আমরা স্কেল নিচ্ছি, স্কেল নিয়ে এটাকে একটু টেনে দিলাম এদিক বরাবর, এই টেনে দিচ্ছি, এটাকে একটু টেনে দিচ্ছি। দেন এই স্কেল এদিকে স্কেল, এভাবে এটা মিলাইলে পরে হবে কি আমাদের খুব বেশি দেখবেন যে ঝামেলা করবে না, কারণ আঙুলগুলা সবচেয়ে বেশি ঝামেলা করে। আমি জানি না, আপনারা দেখবেন যে আঙুলের মেশগুলা সবচেয়ে ঝামেলা করে, এদিক ওদিক ভেঙে যায়, চলে যায়, তাই না? কন্ট্রোল করা অনেক ঝামেলা যদি আপনি আঙুলটাকে সঠিকভাবে প্লেস করতে না পারেন, তাহলে এটা কিন্তু বেশ সমস্যাপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায়। আচ্ছা, আমরা এটা সেভ করছি বারবার, একটু কাজ করার পরে এটা সেভ করেন। আচ্ছা, এটাকে এই পজিশনে রাখছি, রাখার পরে দেখেন এখন এই আঙুলটা এটা আবার আমরা একটু রোটেট করব, এই দেন এটাকেও আমরা রোটেট করছি, এটাও রোটেট করছি এই পজিশন, এটা আরেকটু রোটেশন। হ্যাঁ, ঠিক মাঝামাঝি আছে কিনা দেখতে হবে, যেটা ঠিক মাঝামাঝি, ইয়েস, এটা মোটামুটি এটা কিন্তু মাঝামাঝি আছে। ডব্লিউ যদি মনে হয় এটাকে একটু এদিকে সরাতে হবে, সরান, মুভ করে রোটেট করে, মোট কথা এটাকে মুভ, রোটেট, স্কেল সব কিছু করে আমাদেরকে একদম ঠিক এই আঙুলের ভিতরে এটাকে সেট করতে হবে, কিছু করার নাই। এই ওকে, আমার মনে হয় জিনিসটা এই আঙুলটাও হয়ে গেছে। হ্যাঁ, ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় গুণ, না? ধৈর্যের কারো যদি ধৈর্য কম থাকে তাহলে সে কিন্তু বিপদে পড়বে এই কাজটা করতে যে। একটা ধৈর্যের পরীক্ষা। ওকে, আচ্ছা, এবার হচ্ছে এটার ক্ষেত্রেও ই ফর রোটেট আমরা এদিকে নিয়ে আসলাম, দেন তারপরে আবার দেখেন এটাকে সিলেক্ট করে এই পজিশনটা বোঝাই যাচ্ছে যে এটা একটু স্কেল করতে হবে। আর ফর স্কেল, এদিকে একটু স্কেল করছি, এই এটা জয়েন্টগুলোকে সঠিক জায়গায় আমাদের নিয়ে আসতে হবে, এই সঠিক জায়গায়। এবার সাইডে স্কেল হবে, এই সাইডে স্কেল হবে, এবার এদিকে স্কেল হবে। আবার আমরা উপরে নিচে স্কেল করব। সো এটাকে সিলেক্ট করে এটা আমি একটু উপরে নিয়ে গেলাম। দেখেন এটা আর ফর স্কেল, এটাকে আমরা উপর দিকে স্কেল করছি, উপরে এইটাও। ওকে, ফাইন। এবার দেখি, হ্যাঁ ঠিক আছে, এটাও দেখেন আমাদের মোটামুটি আমরা ওর ভিতরে সেট করে ফেলছি। হ্যাঁ, এরকমভাবে পজিশন হলেই হবে। ওকে, সেট। এবার হচ্ছে আমাদের লিটল ফিঙ্গার, এটা রিং ফিঙ্গার, এটা লিটল ফিঙ্গারটাকে আমরা একটু রোটেট করছি, দেন এটাকে এই পজিশনে নিয়ে আসছি। এখন দেখেন এটা এই রোটেট, দেন এটাও রোটেট হবে এরকম পজিশন। এবার এটাকে স্কেল করতে হবে, আর ফর স্কেল। আপনারা আমি যে পাইপলাইনটা দেখাইছি, যদি এই পাইপলাইনটা ঠিকঠাক মতো করতে পারেন, এটা দিয়ে কিন্তু অনেক কাজ করা যাবে এবং আপনারা অনেক সহজে বিভিন্ন অ্যানিমেটেড ছোটো ছোটো ক্লিপ তৈরি করতে পারেন। যতই এই দিয়ে ক্লিপ বানান না কেন, এইটার কাজটা অন্যরকম হবে। এটা এখনও এই তো সব কিছুই করে ফেলে নেই, বুঝছেন না? আমরা অনেক সময় ভাবি যে এই সব করা যায়, এত কষ্ট করে শিখে লাভ কি, না? এই ফিলিংস আছে তো। তুই একটা ভিডিও বানাইছে দেখলাম, কোনটা স্যার? ওই যে এই কি জানি এই এক্সপো নাকি, ওই যে এক্সপোর্ট জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, গুড। আচ্ছা, তো যাই হোক, এই যে দেখেন এটা কিন্তু আমরা আঙুলগুলা সেট করে ফেলছি, বুঝছেন? এই আঙুল সেট করাটা কিন্তু একটা ধৈর্যের কাজ। হ্যাঁ, এখন একটু ভাবেন যে যদি ডান হাতে আমাদের এই কাজটা করতে হয় তাহলে কি হবে? হ্যাঁ, যে বাঁ হাতে যে কাজটা, সরি বাঁ হাতে যে কাজটা করলাম, এই কাজটা যদি এখন আমাদের ডান হাতে করতে হয় পুরোপুরি, তাহলে কি অবস্থা হবে? খুব একটা, হবে স্যার, মিরর করা যাবে। হ্যাঁ সেইটাই। এইখানে আমাদের টুলস অনেক সুবিধা দিয়ে দিছে। সো এই যে আমরা যে হাতটাকে এরকম করলাম, এটাকে আর আমাদের এই হাতের ক্ষেত্রে করতে হচ্ছে না। কি করতে হচ্ছে? আমরা এই যে এখানে শোল্ডার জয়েন্ট, মনে রাখবেন এই বোন ক্ল্যাভিকল, এই ক্ল্যাভিকলের মধ্যে এটাতে ডাবল ক্লিক করবেন, বুঝছেন? ডাবল ক্লিক করলে এটা পুরো চেইনটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, যে পুরোটা সিলেক্ট হবে। এই পুরোটা সিলেক্ট হওয়ার পর এবার আমরা করব কি, আমরা এখানে যাব নিচে একটা জায়গায় দেখবেন কপি পেস্ট একটা অপশান আছে, কপি পেস্ট। এই কপি পেস্টের নিচে দেখবেন এখানে আছে ক্রিয়েট কালেকশন। ক্রিয়েট কালেকশনে ক্লিক করবেন, এটা কালেকশন 01 হলো। এবার এখানে যে কপি পশ্চার,
এই পশ্চারটাকে আমরা কপি করলাম, এই যে কপি হলো রেড লাইন। এবার এইটা পেস্ট পশ্চার অপোজিট, এটা হচ্ছে আমাদের সেই ম্যাজিক। ক্লিক করার সাথে সাথে দেখেন এটা সেট হয়ে গেল। এটা সেট না হলে কিন্তু খবর ছিল, তাই না? তাহলে কিন্তু আমাদের আর ধৈর্য রাখতে পারতাম না আমরা। তো যাই হোক, এটা সেট হয়ে গেছে। এরপরে আমাদের যেটা করতে হবে, এই বোনসগুলোকে, এই যে এগুলো হচ্ছে স্পাইন বোনস যেগুলো আছে, এগুলোকে আমরা স্কেল করে করে বডির কাছাকাছি নিয়ে আসবো, যেন ইনফ্লুয়েন্সটা সঠিকভাবে থাকে। হ্যাঁ, সব দিকে আমরা স্কেল করছি, স্কেল করে এগুলোকে আমরা এইভাবে রাখছি। লোকাল না করলে পরে একদিকে টানবেন আরেক দিকে যাবে। যারা বিপদে পড়ছেন তারা অবশ্যই বিষয়টা জানেন ভালো মতো। এটা টানতে যা দেখবেন যে এটার উপরে প্রভাব বিস্তার করে, সো এটাকে কিন্তু আমাদের এদিকে স্কেল করা যাচ্ছে না, বাট আমরা এদিকে স্কেল করতে পারছি। এগুলো একটু দেখতে হবে। দেন এইবার দেখেন এই বোনসটাকে আমরা সামান্য একটু স্কেল করব, যেন দুটা পায়ে ঠিক মাঝামাঝি জায়গায় আসে। এটা মাঝামাঝি জায়গায় আসছে। এবার একটা পা নিয়ে আমরা একটু কাজ করব, আমরা লেফট ফুটটা নিয়ে কাজ করি। এটাকে এদিকে স্কেল করলাম, দেন এটাকে এদিকে স্কেল করলাম, অ্যান্ড দেন এটাকে আবার এই এক্সিস বরাবর করছি যেন পায়ের সাথে মিলে যায়। এটাকেও করছি এভাবে। দেন হচ্ছে আমাদের পায়ের পাতা, পায়ের পাতাটাকে আমরা এইদিকে একটু স্কেল করলাম। আর যেহেতু জুতার ভিতরে আছে, সো এইটা আসলে আমাদের খুব একটা সমস্যা না। এটা আমরা একটা রাখলেও পারতাম, এটা তিনটা না রেখে একটা রাখলেও কোনো সমস্যা ছিল না, যেহেতু তিনটে নিয়ে নিচে থাকো। ওকে, এখন এই পর্যায়ে আসার পরে এটা দেখতে হবে। এই যে এরকম অনেক সময় হয়, দেখা যায় যে দূরে চলে গেছে, ধরতে পারি না। ধরেন আপনি এই পাটার উপরে কাজ করবেন, সিলেক্ট করে জেড বাটনে প্রেস করবেন, তো আমাদের রোটেশনাল পিভট এখানে সেট হবে। হ্যাঁ, এগুলো সবই বেসিক জিনিস। রোটেশনাল পিভটটা এখানে সেট করলাম, দেন এই পাটাকে একটু আমরা রোটেট করে দিলাম যেন এই পজিশন বরাবর থাকে। দেখেন এই যে এই পাটা সেট হয়ে গেল। দেন এটা ডাবল ক্লিক করে পুরো চেইনটা আমরা সিলেক্ট করলাম। পুরো চেনটা সিলেক্ট করার আগে আমরা একটু কাজ করতে পারি, এটাকে আর একটু স্কেল করে এই সাইডে কাছাকাছি রাখতে পারি, কারণ যতটা মেশের কাছাকাছি থাকবে আমাদের ইনফ্লুয়েন্সের দিকে সুবিধা হবে। এই পাটা সম্ভবত এই বোনসটা আমরা যদি সামান্য একটু ছোট করি, তাহলে এটা হয়তো বা পায়ের ভিতরে প্লেস করতে সুবিধা হবে। এগুলো আমরা একটু ফাইন টিউনিং এটা রাখতে পারি। দেন এরপরে এটাকে আবার একটু আমরা স্কেল করলাম। ওকে, এই দেখেন মোটামুটি এটা ভালো মতো সেট হয়ে গেছে। এটা ডাবল ক্লিক, পুরোটা সেট হলো। পুরোটা সিলেক্ট করার পরে আবার আমরা কপি পেস্টে যাব, কপি কালেকশনের পরে কপি পোস্টার, দেন পেস্ট পোস্টার অপোজিট সাইডে এটা প্লেস হয়ে গেছে। ওকে ফাইন, এটা সেভ করলাম। এরপরে আসেন হেডের ক্ষেত্রে। মাথার কাজ হলো সবার শেষে। এটা গলাটা সঠিক জায়গায় আছে কি না, আছে মোটামুটি। হেডটাকে আমরা একটু উপরে নিয়ে যাচ্ছি, আর এই গলাটাকে এই পজিশনে। ওকে ফাইন, দেন হেড এদিকে একটু দিয়ে দিবেন। এই যে হেডটাকে যদি সঠিকভাবে আপনারা স্কেল না করেন, তাহলে কিন্তু হেডের ভার্টেক্সগুলো ওই যে ঝামেলা করছে, ওই ঝামেলাগুলো বেশি মাত্রায় হবে। হ্যাঁ, তো যাই হোক, এটা আমাদের একটু বুঝে শুনে করতে হবে। এটাকে এদিকে স্কেল করলে করা যাচ্ছে এই। ওকে, তো এই যে হেডটাকে আমরা এইভাবে করলাম। দেখেন আমাদের বডিটা কিন্তু মানে আমাদের যে বাইপেডের যে অ্যাডজাস্টমেন্ট, আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্টটা করে ফেলছি। এবং আমাদের বাইপেডের চেহারাটা দেখতে কেমন হয়েছে আমরা যদি একটু দেখি, এই যে বাইপেডটা এখন দেখতে এমন হয়েছে, বুঝতে পারছেন? দেখেন ওই বাইপেডটা আমরা স্কেল করে চেঞ্জ করে এরকম করে ফেলছি, ঠিক আছে? ওকে, এইবার আমরা এটার সাথে, এটা অনেকটা সেই ব্লাড সার্কুলেশনের মতো, আমরা এটার সাথে এটাকে বাইন্ড করব, রাইট? তো বাইন্ড করার জন্য এখন আমরা ধাপে ধাপে, প্রথমে আমি এটাকে আনফ্রিজ করছি, আনফ্রিজ করলাম। দেন এটাকে সিলেক্ট করব, এই মেশটাকে সিলেক্ট করব। মেশ সিলেক্ট অবস্থায় আমরা মডিফাইতে যাব। দেন এখানে কিন্তু স্কিন মডিফায়ার আছে, আর একটা হচ্ছে ফিজিক। আমরা ফিজিক মডিফায়ারে যাচ্ছি। দেন ফিজিক মডিফায়ারে গেলে এই ফিজিক মডিফায়ারে এনভেলপ এখানে আছে। অ্যাটাচ টু নোটে ক্লিক করে এটা আমরা এই যে এখানে ওয়্যার ফ্রেম মোডে যে একটু দেখি, আমরা কিন্তু এই যে ইয়েলো যে লাইনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, বিপ 001 পেলভিস, এইটার সাথে আমরা কিন্তু বাইন্ড করব। তো এখানে আমরা ক্লিক করব, ইনিশিয়ালাইজ, দেন ইনিশিয়ালাইজ। এটা ব্লাড সার্কুলেশন হয়ে গেল একদম হাতের আঙুল পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত। ওকে, এবার F3 আমরা শেডেড মোডে চলে আসলাম। অ্যান্ড দেন এটাকে আবার যদি আমি সিলেক্ট করে অল্টার এক্স, তো শেডেড মোডে চলে আসছে। এইবার আমরা একটা টেস্ট ওয়ার্ক করব, মানে এটাকে একটু হাঁটে দেখবো যে সে ঠিকঠাক মতো হাঁটতে পারছে কিনা। এবার আমি ফুট স্টেপ মোডে গেলাম। ফুট স্টেপ মোডে যেয়ে আমরা কিছু টেস্ট ফুট স্টেপ দিব। এর মধ্যে দিয়ে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের এই বাইন্ডিংসের মধ্যে কী কী প্রবলেম অ্যারেজ করছে। প্রথমে আমরা সিম্পলটা দিয়ে টেস্ট করি, হাঁটার জন্য এটা নিলাম। দেন ক্রিয়েট কিজ ফর ইনঅ্যাক্টিভ ফুট স্টেপ, অ্যান্ড দেন যদি আমরা প্লে করি, দেখেন আমার কিন্তু তেমন কোনো প্রবলেম হয় নাই, বুঝছেন? এটা একটা সমস্যা। হ্যাঁ, এবং এই যে দেখেন আমি যে শুরু করছি, আমার কিন্তু ওরকম সময়ের মধ্যে হয়েছে। কোনো প্রবলেম হয়েছে?
সামান্য যত সামান্যের দিকে, ঠিক না? আচ্ছা, এখন এটা হইলো যে আপনারা যদি সঠিকভাবে প্লেসমেন্টটা করেন তাইলে কিন্তু প্রবলেমটা হবে না। দেখেন আমার এই ক্যারেক্টারে কতটুকু প্রবলেম হয়েছে। এখন আপনারা যখন করছিলেন আপনাদের হাতের আঙ্গুলের থেকে বের হয়েছিল, এই পায়ের দিক থেকে বের হয়ে গেছে, হয়েছে না সব? কি হয়েছে? জি স্যার, জাম করাটাই বেশি হয়েছে স্যার। হ্যাঁ, অনেক প্রবলেম হয়েছে। যাই হোক, এখন এটা আমার সামান্য কিছু প্রবলেম হয়েছে, এটা আমি ফিক্স করব। এই জন্য আমি আপনাদের ওই টিউটোরিয়ালের মধ্যে ইচ্ছা করে আমি কিছু জিনিস এমনি প্রবলেম রাখছি। মানে আমার এখন যেটা প্রবলেমটা হয়েছে কি, আমার প্রবলেম হলো আমাকে দেখানোর সময় ইচ্ছা করে কিছু ভুল করা লাগে, নইলে প্রবলেম তৈরি হয় না। এখানে কিছুই করছি, এটা অনেকবার করার কারণে এটা হয়েছে। আপনারা যদি প্র্যাকটিস করেন তখন আপনারা কিন্তু চাইলেও খুব একটা ভুল করতে পারবেন না, বুঝছেন? কিন্তু আপনারা প্র্যাকটিস কম করছেন, এই জন্য ভুল হচ্ছে। ভুল করতে করতে ঠিক হয়ে যাবে। এই যে দেখেন আমার শুধু পায়ের এই জায়গাটায় প্রবলেম হয়েছে একটু, তারপরে এটাকে আমরা কাপড়ের ভাঁজ বা কাপড়টা এই হয় এটা বলে চালিয়ে দেওয়া যায় যদি আমি অ্যাডজাস্ট না করতে চাই। বাট আমি এটাকে একটু এডিট করব, আমার আঙুলে হয় নাই, হইলে ভালো হইতো, আমি দেখাইতে পারতাম, কিন্তু এটা তো হয় না। এইখানে এখন কী করে? আচ্ছা, আমরা অন্য একটা মোশনে যাই, তাইলে হয়তো বা আমরা আরও বেশি প্রবলেম ধরতে পারবো। আমরা মোশন ক্যাপচার ফাইল ইউজ করব, তাতে করে এটা বডিটা আরও স্ট্রেস হবে। স্ট্রেস হলে পরে জিনিসটা আমরা আরও ভালো বুঝতে পারবো, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন মোশন ক্যাপচার ফাইলে যাচ্ছি। তো ধরেন এখানে এক্স কিক একটা আছে মার্শাল আর্ট, এই মার্শাল আর্টটাতে অনেক বেশি স্ট্রেস হয়, এটাতে বডির কিছু বাঁকাচোরা হওয়ার কথা। এই যে অলরেডি দেখেন এই জায়গাটায় যে প্রবলেমটা ছিল এখানে সেটা প্রকট হয়ে গেছে। হ্যাঁ, এই অবস্থায়। কারণ এখন যদি আমরা দেখি ওর বডি কিন্তু এখন অনেক বেশি স্ট্রেস হবে, কারণ সে মার্শাল আর্ট এটা করছে, কিন্তু তারপরেও পায়ে এবং হাতে খুব একটা সমস্যা তৈরি হয় নাই, বুঝছেন? বরং আমি যে টিউটোরিয়ালটা আপনাদেরকে দিয়েছিলাম ওই টিউটোরিয়ালে হাতের আঙুলে একটু সমস্যা ছিল, তাই না? এটাতে সেটাও আসে নাই, কিন্তু এটাতে শুধুমাত্র পায়ের এখানে যে প্রবলেমটা হয়েছে এটা দিয়ে আমি দেখাচ্ছি যে কি করে এই যে প্রবলেম এটাকে আমরা সলভ করব। এবার এটা সলভ করার জন্য আপনারা চাইলে বোনসটাকে টেম্পোরারিলি হাইড করে রাখতে পারেন, অ্যান্ড দেন এই বডিটা সিলেক্ট করবেন, করার পরে মডিফাইতে যাবেন, দেন এনভেলাপে ক্লিক করবেন। এইখানে এনভেলাপে ক্লিক করার পর এইটার উপরে যদি কার্সরটা নিয়ে আসেন দেখবেন কোনো একটা জায়গায় এটা প্লাস চিহ্ন হবে, ওইখানে গেলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে তার ইনফ্লুয়েন্স। তো বোঝাই যাচ্ছে যে এই ইনফ্লুয়েন্সটা ও এটার উপরে তো ইনফ্লুয়েন্স তৈরি করেছেই, উপরন্ত সে কী করছে, ডান পায়ের উপরেও সে একটা প্রভাব বিস্তার করেছে, এবং ডান পায়ের উপরে এই প্রভাব বিস্তার করার কারণে এটা এদিকে বের হয়ে আসছে। তো সেম কাজ এই ডান পায়ের ক্ষেত্রে হয়েছে। এই ডান পায়ের এই যে থাইয়ের যে বোনসটা, হ্যাঁ এই বোনসটা করছে কি, ও এখানে যে ইনফ্লুয়েন্স তৈরি করেছে আবার সে এই বাঁ পায়ের উপরেও ইনফ্লুয়েন্সটা তৈরি করেছে, যে কারণে এটা হচ্ছে। এখন আমরা যদি এখানে একটা কাজ করতে পারি যে এইখানে যে বোনসটা আছে ওই বোনসের যে ইনফ্লুয়েন্স, সেই ইনফ্লুয়েন্সের থেকে যদি আমরা ডান পাটাকে মুক্ত করে দিতে পারি তাহলে এটা ঠিক হয়ে যাবে। এটা একটা উপায়। আরেকটা হচ্ছে এটাই সবচেয়ে সহজ হবে। আমি এটা দিয়েও করতে পারি, বাট আমি যেহেতু আপনাদের সময় কম আমি এই জন্য এটা অত ডিটেলে যাচ্ছি না, আমি একটু শর্টকাট যাচ্ছি। এটা ভার্টেক্সটাতে যাই সরাসরি, ভার্টেক্স মোড, এটা হচ্ছে ভেরি ইজি মোড। আমরা ভার্টেক্স অ্যাডজাস্ট করে এই কাজটা করবো। তো আমরা ভার্টেক্স মোডে গেলাম। ভার্টেক্স মোডে যাওয়ার পর দেখেন যে ভার্টেক্স মোডে গিয়ে আমরা করব কি, এখানে এই যে আমাদের যে সিলেকশন, এই সিলেকশন মেথডটার মধ্যে আমরা একটু এই সিলেকশনটা নিয়ে নিব। এটা হচ্ছে ফেন্স সিলেকশন। ফেন্স সিলেকশনে গেলে সুবিধা হচ্ছে, এটা আপনারা ফটোশপে এরকম সিলেকশন আপনাদের আছে, এগুলো আপনারা জানেন। সো এই সিলেকশনে যে ইচ্ছা মতো এরকম করে সিলেক্ট করা যায়। তো আমি এই সিলেকশনে এসে এই বোনসগুলো আমি এই ভার্টেক্সগুলো সিলেক্ট করলাম, বুঝতে পারছেন? এর মধ্যে কিছু ভার্টেক্স আছে ডিফর্মেবল এবং এটার মিক্সার আছে। তো এই ভার্টেক্সগুলো সিলেক্ট করার পর কি করব, আমরা অ্যাসাইন টু লিঙ্ক, এগুলোকে আমরা লিঙ্কে অ্যাসাইন করব। অ্যাসাইন টু লিঙ্ক, অ্যাসাইন টু লিঙ্ক করার পর এগুলোকে আমি লক করব, লক অ্যাসাইনমেন্ট। যেই না এটা লক করলাম এগুলো রেক্টেঙ্গল হয়ে গেল, রাইট? ওকে, রেক্টেঙ্গল মানে এটা এখন লক অবস্থায় আছে। এই অবস্থায় টাইপ ইন ওয়েট, আমি টাইপ ইন ওয়েটে যদি যাই, এখন আমি ওয়েটটা টাইপ করব। টাইপ ইন ওয়েটে গিয়ে এখন করব কি, দেখেন এটা হচ্ছে লেফট থাই, এই যে আমার এটা লেফট থাই, আর এখানে আবার রাইট থাই আছে, রাইট থাই। এটা এই রাইট থাইয়ের প্রভাব তো আমি চাচ্ছি না। সো রাইট থাইয়ের প্রভাব যদি আমি 0 করে দিই, 0 লিখে এন্টার করি, তাহলে দেখেন এটা ঠিক হয়ে গেল, বুঝছেন? আসলে এই পায়ের ইনফ্লুয়েন্সটা এখানে পড়েছিল, হ্যাঁ। আর লেফট থাইয়ের আমি তারপরে 1 বা একটা ইনফ্লুয়েন্স দিয়ে রাখতে পারি, অথবা আমি এখানে আরেকটু বাড়তি ইনফ্লুয়েন্স দিয়ে রাখতে পারি, যেন ধরেন 2 দিয়ে রাখলেও কোনো ক্ষতি নেই। 2 দিলাম, এটা 10ও দিতে পারি আমি, যাতে সে খুব টাইটলি এটার সাথে থাকে। তার মানে দেখেন এই পাটা কিন্তু ঠিক হয়ে গেছে। ওকে, এবার আসেন এই সেম পদ্ধতিতে আমরা আবার সিলেক্টে যাচ্ছি। সিলেক্টে যে এবার আমি ডান পাটা সিলেক্ট করব। এই অবস্থায় এই যে সিলেক্ট, দেন ডান পায়ে যে এখান থেকে এই একই প্রসেসে আমি ডান পায়ের যে ভার্টেক্সগুলো আছে থাইয়ের, এই থাইয়ের ভার্টেক্সগুলো আমি সিলেক্ট করলাম।
করার পরে এটাকে অ্যাসাইন টু লিঙ্ক অ্যান্ড দেন লক অ্যাসাইনমেন্ট, এটাকে লক করে দিলাম। দেন টাইপ ইন ওয়েটে যে এবার দেখেন টাইপ ইন ওয়েটে যাওয়ার পর এটা হচ্ছে লেফট থাইয়ের, মানে এই যে বাপা এটা তো লেফট লেগ তাই না, লেফট থাই মানে বাম উরু যেটা আমরা বলি, বাংলায় উরু বলছি। লেফট থাইয়ের যে প্রভাব এখানে পড়েছে সেই প্রভাবটাকে আমরা 0 করে দিতে যাচ্ছি। সো লেফট থাই সিলেক্ট অবস্থায় তার ওয়েটটা এখানে আমরা 0 ভ্যালু অ্যাপ্লাই করব, 0। দেখেন এটা কিন্তু ঠিক হয়ে গেছে। আর এখানে যে রাইট থাই, তো রাইট থাইয়ের এটা 2 ভ্যালু, একটা ভ্যালু দিয়ে রাখলাম যেন এটা টাইটলি থাকে। তা আমাদের দেখেন এই পাটা কিন্তু ঠিক হয়ে গেছে, এখানে খুব বেশি কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এখন ওই যে আপনারা যারা বললেন যে আমাদের ফেসটা কি হয়, বাঁকাচোরা হয়ে যায় তাই না, ফেসটা বাঁকাচোরা হওয়ার একটা প্রধানতম কারণ দেখেন আমার এখানে কিন্তু একটু সামান্য হয়েছে, খুব বেশি হয় নাই। এটা হওয়ার কারণ হচ্ছে যে আপনারা কি করবেন, এই হেডের যে ভার্টেক্সগুলো আছে, হেডের ভার্টেক্সগুলোকে হেড বোনের সাথে ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্স দিয়ে আটকাই দিবেন, বুঝছেন, তাহলে এটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্স দিয়ে আটকাই দিবেন। এটা ভার্টেক্স মোডে যান, দেন সিলেক্ট, আমরা এখানে এই হেডটাকে সিলেক্ট করব, শুধু হেডের যে ভার্টেক্সগুলো আছে হেডের ভার্টেক্সগুলো আমরা সিলেক্ট করলাম। এই ভার্টেক্সগুলো এখানে ডিফর্মেবল ভার্টেক্স আছে, এই ডিফর্মেবল ভার্টেক্সগুলোকে আমরা অ্যাসাইন টু লিঙ্ক অ্যান্ড লক অ্যাসাইনমেন্ট, এটাকে লক করে দিলাম। অ্যান্ড দেন টাইপ ইন ওয়েটে যে দেখেন এটা নেক গলার বোনস এটাতে টানবে, এটা আমরা চাই না যে গলার বোনসের টানার দরকার নাই। হ্যাঁ, নেকের যে বোনগুলো টানছে এটা হেডটাকে আমরা ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সের মধ্যে রাখতে চাচ্ছি, বা হেডকে যদি আমরা ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সটা দিয়ে 10 বা এরকম দিলাম, আর এই নেকগুলোকে আমরা 0 করে দিব। আর এটা আমরা দেখব যে এটা আরও অন্য কোনো কাজ বা আদার্স কোনো বোনসের প্রভাব এটার মধ্যে থাকতে পারে। তো আমরা যদি অল লিঙ্কস অন করি তাহলে দেখেন এখানে স্পাইন, এখানে যে একটা স্পাইন আছে, দেখতে হবে স্পাইনের কোনো প্রভাব আর অন্য কোনো কিছু প্রভাব এটার মধ্যে আছে কিনা, যদি থাকে সেটাকে আমরা 0 করে দিব, তাহলে হবে। এটা মোটামুটি ঠিক হয়ে গেছে, এটা তেমন কোনো সমস্যা নাই। এখানে দেখেন সবগুলো বোনসের লিঙ্ক আমরা দেখতে পাবো। তো এটা অনেকগুলো, আসলে এগুলোর নাম না জানলে পরে আপনাদেরও বের করা প্রবলেম হবে। নেক ক্লাভিকল, লেফট ক্লাভিকল, দেন লেফট আপার আর্ম, লেফট হ্যান্ড, এগুলোর কোনো প্রভাব বলয় কাজ করে কিনা দেখতে হবে। তো এটা আর তেমন খুব একটা সমস্যা করবে না, আমরা এটাতে তেমন সমস্যা নেই। হ্যাঁ, তো এই কাজ, একটা কথা ছিল, হ্যাঁ বলেন। স্যার অনেকগুলো তো মুখে এরকম যে লক হয়ে যায় না, এটা সরাই আরেকবার করার জন্য কি করতে পারবো? মানে লক হয়ে যায় মানে বুঝলাম না। এই যে মানে যে লিংক করার পর স্যার অনেক সময় যে মানে এটা যে চেঞ্জ করবো না, আমি চাচ্ছি যে আরেকবার ট্রাই করার জন্য, ওটা কি করা যায়? যেমন পাইপটা ঠিক করলেন আমি হ্যাঁ, এখন এটাকে আবার আপনি ঠিক করবেন তাই তো? হ্যাঁ 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 জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি করতে পারবেন। এই যে রিমুভ ফ্রম লিঙ্ক এটা দিতে পারেন, যেমন এটা আমি সিলেক্ট করলাম, ওকে। আচ্ছা, জি, স্যার। এখন সিলেক্ট করার পরে এখানে দেখেন যা আছে, কি আছে এখানে, যে রিমুভ ফ্রম লিঙ্ক, আপনি এই বাটনে ক্লিক করলে এটা লিঙ্ক থেকে রিমুভ হয়ে যাবে, বুঝছেন। এই যে, তো এই যে এটা সিলেক্ট দেওয়ার পরে অ্যাসাইন টু লিঙ্ক, দেন আবার আমি লক অ্যাসাইনমেন্ট, এটা যদি আপনি আনলক করেন, এই যে আনলক, দেখছেন এটা যে আনলক হয়ে গেছে, জি স্যার। এই যে এটা রেক্টেঙ্গল, এই যে আনলক। তো এখানে তো প্যারামিটারগুলো আছে, যে এই যে লক অ্যাসাইনমেন্ট, যখন লক হবে আমি কিন্তু এটা উল্লেখ করেছি যে লক হলে এগুলো রেক্টেঙ্গলের মতো হবে, আর যখন আপনি আনলক করবেন তখন তো ভার্টেক্সটা দেখা যাবে। তো এই যে লক অ্যাসাইনমেন্ট, এটা এখন এটা লক হয়ে গেছে, ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। তো এভাবে আসলে, হ্যাঁ বলেন। স্যার মানে আমরা মোশন অ্যাপ্লাই করার পর যদি বনকে মোটা বা ছোট করতে চাই করা যাবে? এটা আপনাকে আগে করতে হবে, মোশন অ্যাপ্লাই করার পরে আপনার ওইটা করতে গেলে ঝামেলা হবে। হ্যাঁ, আপনি আগে টেস্ট, এই যে আমি এই ফিগারগুলোকে বিভিন্ন মোশন দিয়ে আগে টেস্ট করে নেবেন যে ও সব ঠিকঠাক আছে, ঠিকঠাক থাকার পরে তারপরে আপনি অন্যান্য মোশনগুলোতে যাবেন, ঠিক আছে? আর আমি টেস্ট করার জন্য দেখেন আমি সবচেয়ে বেশি যেই স্ট্রেস হয় যে ধরনের মুভমেন্টে, আমি কিন্তু সেই মুভমেন্টগুলো অ্যাপ্লাই করছি, মানে ম্যাক্সিমাম যেইগুলো হয় তাই না, ওইগুলো আমি অ্যাপ্লাই করছি। যেমন ধরেন এই যে এক্সি কিক, মানে মার্শাল আর্ট, এগুলোতে পা অনেক স্ট্রেস হয়। আপনারা যে এক্সারসাইজের যে এটা আমি দিছি, ওইখানে কিন্তু এত বেশি স্ট্রেসিং সব ক্ষেত্রে হয়তো বা লাগবে না। হ্যাঁ, তো এটাতে এরকম ঝামেলা হওয়ার কথা না, বুঝছেন। লেফট থাই, আচ্ছা লেফট থাইয়ের এটা আমরা দিছিলাম 2 না, ওকে। রাইট থাই 0, ওকে। আচ্ছা, তো যাই হোক, এটা আমার মনে হয় যে এটা হয়েছে কি যে আপনারা তো একবার করছেন, মাত্র একবার বা 2বার, যদি আপনারা যথেষ্ট প্র্যাকটিস করতেন আরও 2-3বার প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে। এবং এই জিনিসটা করাটা কিন্তু দরকার, কারণ ফিউচারে আপনারা, আমি জানি না আপনারা যে রিক করেও যদি করেন, রিক ক্যারেক্টারও তো বুনসের সাথে বাইন্ড করতে হয় তাই না, ওইটা তো স্কিন দিয়ে বাইন্ড করা লাগে, স্কিন দিয়ে বাইন্ড করতে হয় না। তা আপনারা রিক ক্যারেক্টারও যদি অ্যানিমেট করতে যান সেক্ষেত্রে তো আপনাদের স্কিন বাইন্ড করতে হবে, স্কিন বাইন্ড করলে কিন্তু ফলাফল একই।
এই কাজটা কিন্তু আপনাকে করতেই হচ্ছে, বুঝছেন? ইনফ্লুয়েন্স অ্যাডজাস্ট করা এটা আপনাকে করতে হবে। মায়াতে যদি করেন, মায়াতেও এই যে এই ওয়েট পেইন্ট করে ওয়েট অ্যাডজাস্ট করতে হয়, এগুলোর উপর আমার টিউটোরিয়াল আছে, যদি আপনারা এটা পরেও দেখেন, এটা আপনাদের দেখতে হবে যদি অ্যানিমেশন নিয়ে ফিউচারেও কাজ করতে চান। হ্যাঁ, তাহলে এখন এটা যে দেখলেন, আমার মনে হয় এখন আপনারা একটু চেষ্টা করলে পারবেন নাকি? জি স্যার। আচ্ছা, আমি আপনাদের বলি কি যে শুনেন, নম্বর পাওয়াটা কিন্তু বড় বিষয় না। আমার তো এটা 1 ক্রেডিটের একটা কোর্স ছিল, কিন্তু আমি চাই কি যে আপনারা অন্তত এইটা শিখেন। এটা না শিখলে আপনি রিক করেন, ক্যারেক্টার যাই করেন, আপনার এই বেসিক নলেজটা কিন্তু লাগবে, তাহলে কোনো সমস্যা হবে না। এটার উপরে আরও অনেক টিউটোরিয়াল আছে, ওইগুলো আমার চ্যানেলেও আছে, বা আমি টুইনকে বলবো যে এইগুলো দরকার, ওইটা আপনারা করেন। আপনারা এই ক্যারেক্টার নিয়েও কাজ করতে পারেন। এটার বডিতে একটা বেসিক কালার কিন্তু আমরা দিয়ে দিতে পারি, এটা তো কোনো বিষয় না, তাই না? দেখেন, এটার মধ্যে আমরা চাইলে কালার দিতে পারি না, এগুলো পার্ট পার্ট ধরে। এটা তো একটা কী বলে, এটা এই মেশ মডেল, তাই না? তো যেহেতু এটা একটা মেশ মডেল, সো আমরা তো চাইলে এটার যে এডিটেবল মেশে যে আপনি এগুলো যে বডি পার্ট পার্ট যেমন যে পার্ট আছে, আপনি এখানে বিভিন্ন পার্টগুলো আলাদা করে করে ওই পার্টের যদি একটা পার্টিকুলার কালারও দিয়ে দেন, তাইলেও তো হয়ে যায়, ঠিক কিনা? যেমন আমরা যদি এইটুকু সিলেক্ট করি, হ্যাঁ, এখন এটার একটা আইডি নাম্বার দিয়ে এটার মধ্যে আমি একটা কালার দিলাম, এটাতে একটা কালার দিলাম, এরকম যদি কালারও দেন, আমার তো টেক্সচার না দিয়ে আমরা তো একটা কালার দিয়ে, যেমন শুধু ধরেন এই প্যান্টের মধ্যে আমি একটা কালার দিব, হ্যাঁ, এখানে রাইট মাউস ক্লিক করে স্ক্যান লাইনসে আমরা সিম্পল যদি একটা এই কালারটা ধরেন অ্যাসাইন করলাম, ধরেন আমি প্যান্টের কালার দিয়ে দিলাম ব্লু, হ্যাঁ, এই দেখেন, এই যে। তা আমরা কি এই জিনিসগুলো করতে পারি না? এগুলো তো একদম বেসিক জিনিস, মানে এইসব জিনিস কি আপনারা এখন বড় হচ্ছেন, এইসব ছোটোখাটো জিনিস এখন শেখার সময় আছে, কি বলেন? তাই না? তো এইভাবে করেও তো আপনারা এটা দিতে পারেন। টেক্সচার নিয়ে মাথা খারাপ করার তো দরকার নেই। আর তারপরে আপনারা যখন আনরিয়ালে নিয়ে গেলে, ওইখানে আনরিয়ালে কীভাবে বেসিক ম্যাটেরিয়ালগুলো তৈরি করবেন, আমি একদম দুনিয়ার সবচেয়ে সহজতম পদ্ধতিতে 3টা টিউটোরিয়াল দিছি। আমি জানি না আপনারা দেখছেন কি না। হ্যাঁ, টেক্সচার তৈরি করা, আর এগুলো দেখছিলেন বিপ্লব? জি স্যার, প্রথম 2টা কমপ্লিট করছি, আর পরে টলপিটটা দেখছি। আচ্ছা, হ্যাঁ, ওইখানে ওইটা আমি দিয়েছি যে যাতে আপনারা আনরিয়ালে নিজেদের মতো করে ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারেন। ওইখানে তো টেক্সচার ম্যাটেরিয়াল অ্যাসাইন করাটা একটু ঝামেলাপূর্ণ। তারপরে মেটাল ম্যাটেরিয়াল, গ্লাস ম্যাটেরিয়াল, এগুলোর তো আমি দেখেছি কীভাবে করে। তো ওইখানে বেসিক ম্যাটেরিয়ালগুলো দিয়েও তো আপনারা এইভাবে এটা করতে পারতেন, বা এই যে আমি যে দেখাইলাম এই ধরনের ম্যাটেরিয়াল অ্যাসাইন করে এরকমভাবে কিন্তু ক্যারেক্টার রেডি করা যায়। সো আমার মনে হয় আপনারা এইভাবে কাজটা করতে পারবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, কার জন্য প্রবলেম হয়েছিল, কে বলছিলেন? নুসরাত না কে জানো? মিমিয়া। হ্যাঁ, মিমিয়া স্যার, মিমিয়া বলছিল। আচ্ছা, তাহলে একটু শেয়ার দেন তো স্ক্রিনটা। সলভ হয়ে গেছে। বাহ বাহ, দারুণ দারুণ, কিভাবে সলভ হলো? স্যার মানে আমি যে ক্যারেক্টার নিয়ে করছিলাম ওটাতে একটু ঝামেলা ছিল, আপনি যেটা দিয়েছেন ওটা দিয়ে করেছি, এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, গুড। বাট আমি জানি না আপনারা কেউ কি আজকেই এটার কথা প্রথম শুনলেন কিনা, যে এরকম ক্রাউড অ্যানিমেশন আছে। আগে বলছিলেন স্যার একদিন। আমি আগে একদিন বলছিলাম এই যে বিহেভিয়ার, এখানে আমরা বিভিন্ন ধরনের বিহেভিয়ার অ্যাড করতে পারি, বুঝতে পারছেন? বিহেভিয়ার অ্যাড করে এটাকে দিয়ে কাজ করানো যায়। তারপরে যে ক্যাট আছে, অনেক কিছু আছে। যাক, এখন এগুলো আলোচনা করে লাভ নাই। এখন আপনাদের যেটা আছে, যেহেতু পরীক্ষার সামনে, হ্যাঁ, এটা পরীক্ষার পরে আপনাদের আগ্রহ থাকলে পরে বললেন, আমরা এগুলো পরে আরও ডিটেল দেখতে পারবো, ঠিক আছে? তো বরং এখন আমরা পরীক্ষার জন্য একটু প্রিপেয়ার্ড হই, কারণ যেহেতু এটা সাবমিট করা লাগবে।